কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আহনাফ সাইদ খান। টাঙ্গাইল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইকরাম হোসেন। করিমগঞ্জ পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব খায়রুল কবির। ঢাকা জেলা উত্তর সাভার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সালামতুল্লাহ রনি। মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবু আব্দুল্লাহ। টাঙ্গাইল জেলা কালীহাতি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান। টাঙ্গাইল পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী মাসুদুর রহমান রাসেল। ভুয়াপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী হাসান ইমাম তালুকদার। সখীপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা আনসার আলী। নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইদ ইবনে সারওয়ার। গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ শোয়েব মিয়া। ঢাকা বিভাগ দক্ষিণ প্রথমেই নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ তুহিন মাহমুদ। মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলী নওয়াজ। আমাদের এই তালিকায় ছাত্র শক্তি যুব শক্তি থেকেও যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা জুলাই অভ্যুত্থানে রাজপথে সামনে ছিল, তাদেরকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় প্রাধান্য দিয়েছি এবং তারাও প্রতিনিধিত্ব করছে। শ্রমিক শক্তি এবং নারী শক্তি থেকেও আপনারা দেখে থাকবেন গোপালগঞ্জ পৌরসভায় আমাদের পৌর মেয়র পদপ্রার্থী একজন নারী। আমরা শ্রমিক শক্তি নারী শক্তি থেকেও আমাদের প্রার্থী দিয়েছি। সনাতন ধর্মাবলম্বী আমাদের একজন প্রার্থী রয়েছেন রংপুর সদর উপজেলায়। আমরা প্রত্যেকটি জায়গা থেকে যারা এই জায়গার জন্য যোগ্য তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি এবং আগামীতে আরো আমাদের যে উপজেলা এবং পৌরসভাগুলোতে ঘোষণা দেওয়া এখনো বাকি রয়েছে, আমরা আশা করছি আগামী 20 তারিখে দ্বিতীয় ধাপে আমরা আরো 100 জন প্রার্থীর তালিকা ঘোষণা করব এবং পুরো দেশে যারা আগ্রহী আপনাদের সবাইকে এনসিপির জন্য, বাংলাদেশের জন্য, মানুষের জন্য যারা কাজ করতে আগ্রহী তাদেরকে এনসিপির সাথে যোগাযোগ করার আহ্বান করা হচ্ছে। আমাদের প্রার্থীরা সেই অনুযায়ী এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি এবং নির্বাচনের কার্যক্রম শুরু করবেন এবং এনসিপি সমর্থিত আজকে যে 100 জন প্রার্থীর নাম ঘোষণা হলো সকলকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আমাদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা কাজ করছি, কথা বলছি। এটা আমরা দেখছি যে সরকার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন নির্দিষ্ট রূপরেখা এখন পর্যন্ত আমরা পাইনি, কোন সময়সীমা আমরা পাইনি যে নির্বাচনটা কিভাবে হবে। আমরা আশা করবো যে সরকার দ্রুত সময় পেয়েছে, যেহেতু ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে একটা টাইমলাইন আমাদেরকে দেওয়া যায়। এই সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এসবের মধ্যে উপজেলা হবে নির্বাচনটা হবে। এখন পর্যন্ত তারা যেটা বলছেন অতি দ্রুত, এখন দ্রুত তো 5 বছর হতে পারে, 5 মাস হতে পারে। আমরা একটা স্পষ্ট সময়সীমা দাবি করছি। আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে তারা প্রশাসকের পদে বসে থেকে ভোট চাচ্ছে এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের কাজ নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু তারা পোস্টার দিয়ে পুরো নগরের সকল দেয়াল ভরে ফেলেছে। তো বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলাকে হত্যা করছে। আমরা এর আগেও নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে আমরা দাবি জানিয়েছি যে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন। যদি নির্বাচন অংশগ্রহণ করেন তাহলে এটা নির্বাচনটা একদম স্টার্টিং থেকেই বিতর্কিত এবং একপাক্ষিক
এবং নির্বাচনে কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। আমরা দেখছি যে দেশে হামের যে প্রকোপ সেটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমরা মনে করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে এটাকে এক ধরনের জাতীয় সংকট হিসেবে চিহ্নিত করে এই সংকট মোকাবেলায় আমাদের সরকার বিরোধী দল মিলে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং এই সময়ে কার দোষ বেশি কার দোষ কম এই কথা না বলে আমাদের একসাথে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে। এবং আমাদের আরেকটা জিনিস, এই হামের প্রকোপ বৃদ্ধির পিছনে কাদের অবহেলা কাদের অনিয়ম জড়িত আছে সেটাও সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে বের করে আনা প্রয়োজন। আমরা দেখছি যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা বিগত অন্তর্বর্তী সরকারের সময় বারবার শুনেছি যে নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হবে। আমরা বর্তমান সরকার আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বারবার শুনি যে কোনো মত চলবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে। কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন, জনগণের নিরাপত্তা এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে ব্যাহত হচ্ছে সেটা বিভিন্ন ইনস্ট্যান্স আমরা সারা দেশে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ইদানিং সীমান্ত হত্যা আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটা একটা কনসার্নের বিষয়। আমরা আশা করি যে সরকার সীমান্ত হত্যা রোধে শক্তিশালী ডিপ্লোম্যাটিক অবস্থান নিবে এবং এই জন্য ভারত সরকারের কাছে এটা প্রশ্ন রাখবে এবং ভারতের যে বাংলাদেশে রাষ্ট্রদূত আছেন তাকে ডেকে নিয়ে সরকার জবাবদিহিতা চাইবে যে এই সীমান্ত হত্যা কেন বাড়ছে। আমরা আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাটাই সর্বাগ্রে দেখতে চাই। এই যে সরকার সবার আগে বাংলাদেশ বলে, কিন্তু সীমান্ত হত্যার ব্যাপারে কোনো কথা যখন সরকার বলে না, কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয় না, তখন আমাদের মনে হয় যে আসলে সবার আগে তো বাংলাদেশ, সেটা তাদের মুখে বলি, কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না। আমরা দেখছি যে খুবই কনসার্নের বিষয়, আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর সেখানে নির্বাচনের পরবর্তী সময় আমরা বুলডোজার চলতে দেখছি এবং সেখানকার মুসলমানদের উপর এক ধরনের নৃশংস আক্রমণ এবং হামলা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের বিভিন্ন গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের ভারতের বিভিন্ন অংশের জনগণকে আমাদের পাশে পেয়েছি। আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকে আমাদের গণতান্ত্রিক লড়াই বিভিন্ন সময় আমাদের পাশে তাদের বিবৃতি বক্তব্যের মাধ্যমে তাদের সংহতি প্রকাশ করেছেন। আমরাও যখন এনআরসি সিএ আইন করা হয়, পশ্চিমবঙ্গে যখন আন্দোলন হয়, জেএনইউতে যখন আন্দোলন হয়, আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি। তো জনগণের সাথে আমাদের যে একটা সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে সেটা আমাদের অব্যাহত ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা পশ্চিমবঙ্গে যারা হামলার শিকার হচ্ছেন, যারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছেন, যারা একটি উগ্রবাদী শক্তির দ্বারা নিষ্পেষণের শিকার হচ্ছেন, তাদের প্রতি আমাদের সংহতি সমর্থন জানাচ্ছি এবং এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও আহ্বান জানাতে চাই যে আপনারা এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এটা নিয়ে আরো সচেতনতা প্রয়োজন। এবং আমরা মনে করছি যে এই অঞ্চলের মুসলমানরা তারা নিপীড়নের শিকার হচ্ছে, তারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছে শুধুমাত্র ধর্মের পরিচয়ের কারণে। এবং এই আধুনিক বিশ্বে এটা এক ধরনের প্রাচীন বর্বরতার মতো একটা দৃশ্য হয়ে ফুটে উঠছে। এবং আমরা শুনছি যে আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তিনি একটা রাষ্ট্রীয় সাংবিধানিক পদে বসে তিনি বলছেন যে তারা রাতের অন্ধকারে সেখানকার যাদেরকে তাদের সন্দেহ হয় যে তাদের নাগরিকরা তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করেন। এটা অত্যন্ত গর্হিত একটা বক্তব্য, অত্যন্ত সেন্সিটিভ একটা বক্তব্য। একজন যিনি দায়িত্বে বসে থেকে বলছেন যে তারা ইলিগালি পুশব্যাক করেন বাংলাদেশে, কিন্তু এটা নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের সরকারের কোনো স্পষ্ট বক্তব্য কিন্তু আমরা পাই নাই। আমরা বাংলাদেশের এই বর্তমান সরকারের সময়টা খুব কম হলেও আমরা বারবার দেখছি কূটনৈতিক ক্ষেত্রে তারা অবস্থান নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।